ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2025-এর জন্য, যারা এখন দ্বাদশ শ্রেণীতে উঠছো, একাদশ শ্রেণী পাস করে, তাদের জন্য কিন্তু তোমরা জানো এই যে সাহিত্য চর্চা, এর মধ্যে আমরা পরপর তোমাদের ভালো রেজাল্টের জন্য আমরা মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, ভাত, সমস্ত গদ্য আলোচনা করেছি এবছরই। এবং এবছরের জন্য তোমাদের যে কবিতা রূপনারায়ণকুলে, তোমাদের আরও কয়েকটা কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, মহুয়ার দেশে, এই সমস্ত কবিতা আলোচনা হয়েছে। আজকে তোমাদের কাছে আসছি যে ভারতীয় গল্প এবং তোমাদের যে আন্তর্জাতিক কবিতা, এর মধ্যে একটা প্রশ্ন লিখতে হয়। আজকে সে অলৌকিক গল্পটা নিয়ে তোমরা আলোচনা করব। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকনে অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সমস্ত নোট সাজেশন এবং তোমাদের যা কিছু প্রয়োজন সব কিন্তু তোমাদের সবার আগে পৌঁছে যায়। এবং অবশ্যই তোমাদের যে কোনো ডাউট এবং বিনামূল্যে নোটস প্রোভাইড করি। আমাদের যে চ্যানেল আছে সেটা হচ্ছে t.me/bagish education। এখানে তোমরা ঢুকে তোমাদের যা প্রয়োজন তোমরা সবই কিন্তু পেতে পারো। সকলের সাফল্য কামনা করি, কারণ এবছর তোমাদের এই বাংলা সিলেবাস শেষ। এবছরে যদি ঝুলে যাও তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাই তোমাদের শুধু পাস নয়, ভালো নম্বর পেতে হবে 2025-এ। তার জন্য আমাদের এই প্রয়াস। চলো তোমাদের আলোচনা করি। অলৌকিক গল্পটা কার লেখা? কর্তা সিং দুগ্গাল। বিখ্যাত রাজপুত লেখক কর্তা সিং দুগ্গালের অলৌকিক গল্প। এটা শিখ ধর্মের যে প্রবর্তক গুরু নানকের অলৌকিকত্ব প্রকাশ করা হয়েছে এবং এটার বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। এই দুটো বিষয় জানতে হবে যে অলৌকিক কার লেখা? কর্তা সিং দুগ্গাল, রাজপুত লেখক। বাংলায় এনেছেন আমাদের কাছে তোমাদের অনিন্দ্য সৌরভ। আজকে আমরা এই গল্পটা তো তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা পারলে হেডফোন নিয়ে শুনতে পারো। বই যদি অভ্যেস না থাকে নিজের বই খোলো, কিন্তু এটা সমস্ত বুঝিয়ে দেওয়ার পর আমি তোমাদের লাইন বাই লাইন কোনগুলো পরীক্ষা আসবে সেটাও বলে দেবো। চলো প্রথমে কিন্তু বই দেখে পুঁথিগত মিলিয়ে পড়া খারাপ, চেষ্টা করো তোমরা হেডফোন লাগিয়ে শুনে তার ইমাজিন বা কল্পনাটা করার। আর যদি খুবই অসুবিধা হয় নিজেদের বই পাতা খোলো। পাতা নাম্বার তোমাদের হচ্ছে এখানে বলে দিচ্ছি। পাতা হচ্ছে তোমাদের 64, তোমাদের 65 পাতা। 65 পাতায় তোমাদের আছে। শুরু করছি অলৌকিক গল্প। দেখো এই গল্পের মধ্যে কি আছে। প্রথমেই দেখবে যে এই গল্পের মধ্যে আছে অলৌকিকত্ব প্রকাশ। অলৌকিক মানেই বুঝতে পারছো যা লৌকিক নয়, যা বাস্তব জগতে হয়তো সম্ভব নয়, সেই বিষয়গুলো আমাদের মাঝে মধ্যে কিন্তু আমরা কম বেশি পরিমাণে বিশ্বাস করি। তা আমরা এই গল্পে দেখব যে কোনো কিছু পেতে হলে গুরুর সান্নিধ্যে আসতে হয়। তো গুরু নানক তার অনেক সহচর ছিল, তার মধ্যে একটি প্রধান সহচর যে মর্দানা এবং বেশ কয়েকজন শিষ্যকে নিয়ে গুরু নানক এই প্রচণ্ড রৌদ্রের দাবদাহেতে বেরিয়েছেন পথে পাঞ্জাবের হাসান আবদালের জঙ্গলে। সেখানে মর্দানার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করছে মর্দানাকে বারবার বলেছেন এখানে জল নেই, আরও যেতে হবে। ক্লান্ত হয়ে মর্দানা প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। তা সত্ত্বেও আমাদের গুরু নানক তাকে পাঠিয়েছেন পাহাড়ের উপরে। অগ্নিদগ্ধ পাহাড়ের উপরে আছে এক আশ্রম। সেই পাহাড়ে হচ্ছে এখানে তোমাদের যে ইসলাম ধর্মের যে তোমাদের প্রবর্তক অন্যতম, তোমরা জানো যে সেখানে বলি কান্ধারীর যে আশ্রম, সেই বলি কান্ধারী ইসলাম ধর্মের যে সেখানে একটা কুয়ো আছে, সেখানে জল পেতে পারে। তিনবার পাঠিয়েও কিন্তু বলি কান্ধারী তাকে জল দেয়নি, কারণ সে কাফে বা বিধর্মী মানুষ। অবশেষে দেখা যায় এই গল্পের মধ্যে যে যখন মর্দানা সত্যি মূর্ছা গেছে, তখন মর্দানাকে জ্ঞান চেতনা হওয়া মাত্রই বললেন তুমি আরেকবার চেষ্টা করো, তোমার কাছেই জল আছে। একটা পাথর তুলতেই দেখা যায় যে একটা অফুরন্ত জলের প্রবাহ। আর সেই মুহূর্তে তোমাদের দেখা যায় যে বলিকান্দারী যিনি ছিলেন পাহাড়ের উপরে, তার কুয়োতে কিন্তু একটু জল নেই। ক্রুদ্ধ হয়ে তিনি একটা পাথর ছুঁড়ে ফেলেছেন, আর আমাদের গুরু নানক সেটা হাতে করে আটকে দিয়েছেন। আর পাথর তুলতেই দেখা যায় অফুরন্ত জলের প্রবাহ। অর্থাৎ মর্দানা প্রচুর জল পেয়েছে, জলের প্রবাহ চলছে, আর যিনি জল দিচ্ছেন না সেই বলিকান্ধারী কিন্তু কুয়ো শূন্য। এটা একটা অলৌকিক ঘটনা। এখনো হাসান আবদালের জঙ্গলে কিন্তু এই তোমার গুরু নানকের হাতের ছাপ এখন লেগে আছে, যে হাত দিয়ে তিনি পাথর থেকে ওই পাহাড় থেকে ছুটে আসা তোমাদের এই যে উপর থেকে পাথর ছুঁড়েছেন তোমাদের
সেই পাথরটা উনি কিন্তু আটকে দিয়েছেন। সেই বিষয়ে এখনো হাসান আবদালের জঙ্গলে কিন্তু পাওয়া যায়। এটা আমরা এর মধ্যে পাবো। তাই আর কি পাবো? এই গল্পের মধ্যে আরো অলৌকিকত্ব প্রকাশ আছে। এই গল্পের মধ্যে আরেকটা ঘটনা পাবো যে সেকালে প্রায় তোমাদের কি হতো? শাঁকা হতো। শাঁকা হলে গৃহে অরন্ধন আর মহৎ ব্যক্তির উদ্দেশ্যে শুকনো খাবার ডাইডোল করে নিয়ে যাওয়া হতো। সেই সময় শোনা যায় যে নিরস্ত্র তোমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাঞ্জাবের হয়েছিল জানো, সেখানে অসংখ্য মানুষকে মাইকেল ওডার গুলি করে নিহত করেছিলেন। আর কিছুকে তোমাদের অন্য শহরে পাঠানো হচ্ছে, দুরন্ত ট্রেনে আনবে, কিন্তু সেই ট্রেনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ওই কয়েদিগুলোকে তারা এখানে পাঞ্জাব সাহেবের স্টেশনে এসে আটকে দেবে, কিন্তু অনুমতি মেলেনি রেল দপ্তরে। তখন তারা পরপর শুয়ে যায়, কারণ এই সমস্ত মহান ব্যক্তিদের তারা খাবার খাওয়াবে। কিন্তু দেখা যায় যে ট্রেন কিন্তু থেমে যায় এবং তারা অবশ্যই সফল হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা এর মধ্যে পাবো। তাই এই ঘটনাগুলো কিন্তু এর মধ্যে আমরা সুন্দরভাবে অলৌকিকত্ব প্রকাশ পাবো, সেটা কিন্তু এই গল্পের মধ্যে আসবো। চলো তোমাদের গল্পটা পড়ি, আর তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে দেবো। তারপরে গুরু নানক ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। তার গুরু নানক তার শিষ্যদের নিয়ে কোথায় আসলেন? হাসান আবদালের জঙ্গলে। এটা পাঞ্জাবে অবস্থিত। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারদিকে শুনশান, পাথরের চাই, শুধু বালি আর ঝলসে যা গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। এখন তোমরা বুঝতেই পারছো তোমাদের তাপমাত্রা কতটা, প্রায় 43 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা। ভয়ঙ্কর আজকের তাপমাত্রা, সবচেয়ে বেশি নাকি এইরকমই একটি তাপদগ্ধ পরিবেশে, মরুভূমির মতো অবস্থা, সেখানে গুরু নানক তার শিষ্যদের বেরিয়েছেন। কারণ প্রকৃত পথের সন্ধান কিন্তু পথে ঘাটে বাইরে পাওয়া যায়, ঠান্ডা ঘরের ভিতরে কখনো জীবনকে তুমি পাবে না। তাই গুরু সেটাই শেখাচ্ছেন শিষ্যদের। তো তখন লেখক ছোট ছিলেন, তাই মায়ের কাছে এই গল্পটা শুনছিলেন। তাই প্রশ্ন করলো, তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। আমি কৌতূহলী হয়ে উঠলাম যে তারপরে কি হলো। এই ভয়ঙ্কর অবস্থাতে গুরু নানক তার শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন। কি হলো পথে? গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। গুরু নানক নিজের আত্মমগ্নতায় অর্থাৎ নিজের ভাবে বিভোর হয়ে উনি এগিয়ে চলেছেন। হঠাৎ শিষ্য মর্দনার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় পাবে সে জল? তার তৃষ্ণা পেয়েছে, জল কোথাও নেই। গুরু নানক বললেন, ভাই মর্দানা, একটু সবুর করো, পরের গায়ে গেলেই তুমি জল পাবে। তো কিন্তু অনেক কাকুতি মিনতি শুনে গুরু নানক খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন যে এ তো জল চাচ্ছেই, অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। যদি তোমাদের এই মর্দানা থেমে যায়, সব শিষ্যরা থেমে যাবে, তাদের যে লক্ষ্য সেখানে যাওয়া যাবে না। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো। যখন তুমি কোনো উপায় থাকে না, তখন সেই ব্যর্থতাকে মেনে নিতে হয়। কিন্তু মর্দানা মানতে পারলো না, সেই জল তৃষ্ণায় ছটফট করতে লাগলো। আর বারবার গুরু বোঝাচ্ছেন যে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। সবসময় তোমার সামনে অনুকূল পরিবেশ থাকবে এমন কোনো কথা নেই, সামনে তোমার আসতে পারে প্রতিকূল পরিবেশ। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগোবার আর তার উপায় নেই মানে কি, তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। গুরু গভীর সমস্যায় পড়ে গেলেন, ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তার শিষ্য মর্দানা হাঁটতে পারছে না, চলতে পারছে না। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেল, সেই সঙ্গে একটু বিরক্ত হলেন। এই যে মর্দানা একগুঁয়েমি, বুঝছে না মর্দানা আর হাঁটবে না, চলবে না, জল দিতেই হবে, এটা প্রথমত গুরু নানক একটু বিরক্তি, তাতে একটু, এবং তার সাথে হাসিও পেল যে অদ্ভুত জেদ করেছে, জল যাবে না, তবু জল চাই তার কাছে। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। ধ্যানে দেখলেন কোথায় জল পাওয়া যায়। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। জল থেকে মাছ তুলে আনলে সে মাছের যে অবস্থা হয়, মর্দানার জল না পেয়ে তেমনই অবস্থা হয়েছে। সদ্গুরু তখন ঠোঁটের হাসি ফুটিয়ে বললেন, ঠোঁটের মধ্যে হাসি রেখে আমাদের গুরু নানক বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োতে বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে আছেন। দরবেশ মানে সন্ন্যাসী, কিন্তু বলিকান্ধারী ইসলাম ধর্মের একটা আশ্রম আছে। সেখানে গিয়ে তুমি পাহাড়ের চূড়োতে গিয়ে তুমি ওর কাছে জল পেতে পারো, ওর কাছে তুমি জল পেতে পাবে। এই তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল কিন্তু নেই। ধ্যানস্থ উনি বুঝতে পারেন যে একমাত্র বলিকান্ধারী আশ্রমেই আছে কুয়ো, তাছাড়া এখানে কোথাও জল নেই।
তারপর কি হলো মা? আমি জিজ্ঞেস করলাম এরপর কি হলো? মর্দানা জল পেল কিনা জানবার আর আমাদের তর সই ছিল না। মর্দানা জল পেল কি না পেল এটা আমাদের কাছে আর তর সেই, আমরা জানতে চাচ্ছি এরপরে কি হলো। মর্দানা শুনে আর তার ছোটবেলার লেখক তার মাকে প্রশ্ন করলেন, মা বলো না এর পরে কি হলো, মর্দানা কি হলো? আরে মর্দানা ছুটে গেল এই জলের আশায় বলি কান্ধারির কাছে। একে তেষ্টায় কাতর, তার ওপর মাথায় গনগনে রোদ। একে তৃষ্ণার্ত, তার উপর ঝাঝা রোদ। বুঝতে পারছো কি কষ্ট হবে। ঘেয়ে নেয়ে পাহাড়ে উঠছে, নেয়ে মানে স্নান করে, এমন ঘামছে মনে হচ্ছে স্নান করে গেছে। হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত অনেক উপরে উঠল। বলি কান্দারিকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। বলি কান্দারি কাছে যখন মর্দানা জল চাইলো, তখন বলি কান্ধারি মর্দানাকে বলল, তুই যাও ওই কুয়োর কাছে। তো উনি কুয়োর কাছে গেলেন। সেই কুয়োর কাছে এগোলে হঠাৎ একটা প্রশ্ন এলো ওর মনে। ওর মনে মানে বলি কান্ধারির মনে। জিজ্ঞেস করলো, আগে জিজ্ঞেস করি জাতটা কি আছে। ইসলাম ধর্মে মানুষ ছাড়া অন্য ধর্মে মানুষকে এসে কুয়ো ছুঁতে দেবে না। তাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে যে দেখো কোত্থেকে আসছো তুমি, জিজ্ঞেস করলো। মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, নিচে কোথাও জল নেই। নানকের নাম টানে যেতেই বলি কান্দারি তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন সেখান থেকে, এবং তাড়িয়ে দিলেন এবং মর্দানা এসে নালিশ জানালো গুরুকে। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসলেন। মর্দানা তুমি আরেকবার যাও, যেখানে তাড়িয়ে দিচ্ছে গুরুদেব সেখানে যেতে বলছেন। এবার নম্রভাবে বলবে, আমি নানকের দরবেশের অনুচর, আমি নানকের সন্ন্যাসীর অনুচর, তার ভয়ঙ্কর তৃষ্ণা পেয়েছে, অন্য কোথাও জল নেই, এটা তুমি গিয়ে বলো। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল, কারণ গুরুর নির্দেশ। কিন্তু বলি কান্দারি এবার বলল, শোনো, আমি কাফের শিষ্যকে এক গন্ডুষ জল দেব না। কাফের মানে বিধর্মী, অন্য ধর্মের মানুষকে এক বিন্দু জল দেবো না, যাও এখান থেকে। এবার তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থায়। এই লাইনটা খুব তাৎপর্যবহ। এবার আর তার ক্ষমতা নেই, রীতিমতো সে খুব দুর্বল হয়ে গেছে, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে সে। বেশিক্ষণ বাঁচবে কিনা সেটাই সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে একবার যেতে বললেন, অর্থাৎ মনের শক্তি ঈশ্বরকে ডাকা। জয় নিরঙ্কার বলে বললেন, তুমি আরেকবার যাও তার কাছে। আদেশ অমান্য করতে না পেরে সে ফের গেল। এবার 3বারে যাওয়া, বুঝতে পারছো যা অবস্থা, হয়তো পথে প্রাণটা বেরিয়ে যেতে পারে। 3বারের বার চূড়োয় উঠে মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ল তার কাছে। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন, এবং অগ্রাহ্য করে আবার অপমান করছেন মর্দানাকে, এবং বললেন, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে। হ্যাঁ, ও পীর, পীর মানে সন্ন্যাসীদের শ্রেষ্ঠা, অর্থাৎ গুরুদেব গুরু বলে কি করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জল রাখতে পারে না। যে চেলা বা শিষ্য তার জন্য জল রাখতে পারে না, সে পীর হলো কি করে? তার গুরুদেব মানে যাচ্ছে তাই বলল। বলি কান্দারি যথেচ্ছ গালাগাল করলেন তার কাছে। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে এবার প্রায় মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছিত মানে জ্ঞান হারিয়ে ফেলল। পিঠে হাত বুলিয়ে সাহস যুগে উনি তাকে বললেন, আর তোমাকে কোথাও যেতে হবে না, তোমার হয়তো পরীক্ষা শেষ, সামনের পাথরটা তুমি তোলো। পাথরটা তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমিষেই চারিদিকে থই থই জল। ওই পাথরটা তুলতেই ওখানে জল ছিল, আর সেখানে থই থই জল, বুঝতেই পারছো। ঠিক সেই সময়ে বলি কান্দারির জলের দরকার হয়েছে। দেখেন বলি কান্দারির পাহাড়ের চূড়োতে একটু জল নেই। উনি রীতিমতো হতভম্ব। এটাও পরীক্ষা আছে, কে হতভম্ব? বলি কান্দারি। কেন? বলি কান্দারি কুয়োতে জল নেই, অথচ আমাদের মর্দানা পাহাড়ের নিচে তার গর্তের মধ্যে জলপ্রবাহ চলছে। কি করে এটা হয়? ওইদিকে জলস্রোত দেখা যাচ্ছে, উতলে উঠছে জল প্রবাহ। তো বলি কান্দারি দেখলেন গুরু নানক অনেক দূরে বাবলা তলে অনুচর সহ বসে আছেন। একটা বাবলা গাছের তলায় অসংখ্য শিষ্য নিয়ে পাহাড়ের তলায় বসে আছেন, আর অফুরন্ত জলের প্রবাহ চলছে নিচের একটা গর্তে, আর ওর কুয়োতে জল নেই। ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে বলি কান্ধারি পাথরের একটা চাঙড়ে নিচে গড়িয়ে দিলেন। ওপর থেকে একটা বড় পাথরের চাং
গড়িয়ে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে বললেন, জয় নিরঙ্কার, এটাই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় মন্ত্র। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। কোন পাথরটা? যে পাথরটা বলি কান্দারি ওপর থেকে সবাইকে মারতে চেয়েছিলেন, যে এই পাথরে গুরু নানক সহ যত শিষ্য আছে সবাই নিহত হোক। কিন্তু অদ্ভুত বিষয়, কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। ওই ওপর থেকে ছুটে আসা পাথরটাকে হাত দিয়ে আটকে দিলেন গুরু নানক। এখানেই তো অলৌকিকত্ব। হাসান আবদালটা বুঝতেই পারছো যে দুরন্ত একটা বড় চাঙড়, সেটা গুরু নানক হাত দিয়ে থামিয়ে দিয়েছিলেন। আমি বলবো এই অলৌকিকত্ব কোথায় আছে, বিজ্ঞানসম্মত বিষয়। তো তোমরা শুনতে থাকো এবং স্ক্রিপ্ট না করে পুরোটাই বোঝো, দেখবে তোমাদের কাছে এই গল্পটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। হাসান আবদালের এখন নাম পাঞ্জা সাহেব। তো এবং গুরু নানকের হাতের ছাপ এখনো লেগে আছে ওইখানে। তোমরা যদি এখনো হাসান আবদালের জঙ্গল যাও, সেখানে গুরু নানকের হাতের এই ছাপ লেগে আছে। অর্থাৎ এইখানে গুরু নানকের মহত্বের পরিচয়, অলৌকিকত্ব। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা শুনে মেজাজটা বিগড়ে গেল, যে এইসব কথা কি আমাদের বিশ্বাস করতে হবে? গুরু নানকও তো একজন মানুষ, সে কি করে থামাতে পারে? এর কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? এটা আমাদের কাছে আশ্চর্য। উনি কিনা আজও, এবং ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। এটা বিশ্বাস্য? একটা পাথরের মধ্যে হাতের ছাপ লেগে আছে, বিশ্বাস হলো না। মনে হয় কেউ হয়তো খোদাই করে রেখেছে, কোনো শিল্পী হয়তো খোদাই করে রেখেছে। মার সঙ্গে তর্ক শুরু করে দিই যে এটা কি করে সম্ভব? পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, হয়তো জলের সোর্স থাকতে পারে, কিন্তু একটা দুরন্ত পাহাড় থেকে পাথর কি করে আটকাবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে আসা চাঙড়, এটা হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা চিন্তা করে মুখটা চুপসে গেল। কি করে সম্ভব এটা? গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা যখনই পড়ি তখনই আমার হাসি পেত, যে গুরু নানক পাহাড় থেকে আসা পাথরটা হাত দিয়ে আটকে দিয়েছেন। এরও কিন্তু কারণ আছে। তো গল্পটা বার কয়েক আমি গুরুদ্বারে শুনেছি অনেকবারই, কিন্তু ব্যাপারটা সবসময় মাথা ঝাঁকিয়েছি, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে আমি তর্ক করেছি। গুরুদ্বারও ছোটবেলায় প্রাইমারি স্কুলে শুনেছি আমি, হাই স্কুলে সব জায়গায় মাস্টারমশাই এই কথা বলতেন। মায়ের সঙ্গে তর্ক করেছি, মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করেছি। তাই মাস্টারমশাই বললেন, শোনো, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। এইসব বলে মাস্টারমশাই আমাকে চুপ করে দিয়েছেন। তবুও বিশ্বাস হয় না পাথরের চাঙড়কেও থামাতে পারে। আমার তো চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে শাখা হয়েছে। শাখা তোমরা জানো একটা ব্রত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপবাস থেকে মেঝেতে শয়ন করে মহৎ ব্যক্তিদের উদ্দেশ্যে শুকনো খাবার নিয়ে যেতে হয়। তাই বলছে কিছুদিন শুনলাম শাখা হয়েছে। সেকালে এরকম ঘন ঘন শাখা মানে ব্রত হতো। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রান্না বন্ধ হবে, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাখা আসলে কি তখন জানতাম না, বয়সটা অনেক ছোট ছিল। তো আমাদের গ্রাম থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে ছিল না। শাখার খবর পাওয়া মাত্রই মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ মা কাঁদছিল ভক্তির স্রোতে, কারণ মহৎ ব্যক্তিকে খাবার দেবে। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভেবেছি আমি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি। দেখলাম দূরে শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছে। তোমরা জানো 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে অসংখ্য মানুষকে নিরস্ত্র অবস্থায় মেরেছে, তোমরা জানো, মাইকেল ওডার গুলির নির্দেশে। আর যে কটা হত্যা নিহত হয়েছে, এই জন্য রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছেন, এটাও তোমরা জানো। আর যেগুলি বেঁচে ছিল সেগুলিকে জেলে পাঠানো হচ্ছিল এবার জল খাবার না দিয়ে। আবার বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে, বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের খিদা তৃষ্ণায় মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। ট্রেন থামলে কয়েদিরা ছুটে পালিয়ে যাবে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত যে আমরা এখানে এসে ওই ট্রেন থামাবো এবং ওদের খাবার দেবই। পাঞ্জা সাহেবের গুরু মর্দানার চেষ্টা, পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার চেষ্টা মিটিয়েছিলেন। এই শহরের উপর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এটা হতে পারে না। এখানে এখানে ট্রেন হলো, ঠিক হলো, ট্রেনটা থামাতেই হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিগ্রাম হলো,
কিন্তু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটা থামানো যাবে না। আর ওরা বলছে ট্রেন থামাবই। এদিকে ট্রেনের মধ্যে আছে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা, এরাই আমাদের কাছে ভগবান, যারা খিদায় তৃষ্ণায় কাতর, যাদের জল রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর যে এখানে তাদের খাবার দেওয়া হবে। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল, ডাই, অর্থাৎ প্রত্যেকের জন্য রেখেছে প্রস্তুত করে ডাই করে করে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে পেরিয়ে যাবে, এটা কি করে হয়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন। এটা শুধু মা নয়, মায়ের বান্ধবী এই গল্পটা আমাদের বলেছিলেন। রেল লাইনে আমার ছেলেপুলে ও বাবা ও তারপর ও সঙ্গীরা শুয়ে পড়লো। বাবা, মা, ছেলে এইভাবে পরপর রেল লাইনে শুয়ে পড়লো। দেখি কি করে এদেরকে কেটে দিয়ে ট্রেন যেতে পারে। ওদের পিছনে একজন করে আমরা বউ বাচ্চারা তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, ট্রেনের গতি কমে গেছে, কিন্তু থামলো অনেক দূরে গিয়ে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, আর তারপর ও সঙ্গীতের বুকের ওপর দিয়ে চলে গেছে চাকা। আমি চোখ বুঝলাম, অর্থাৎ সব কেটে দিয়ে চলে গেছে। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে মাথার কাছে এসে থেমেছে, আর পাশে শুয়ে থাকা সকলে বুক থেকে বেরোচ্ছে জয় নিরঙ্কার ধ্বনি। ট্রেনটা আস্তে আস্তে পিছোচ্ছে, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খাল পারে সেতুটির দিকে রক্তের স্রোত। অর্থাৎ এটাও একটা অলৌকিক, না তাই না? আসলে কিছুই না, ওটা আমি আমি স্বপ্ন দেখেছিলাম, কেটে দিয়ে গেছে, রক্ত বের হচ্ছে। ট্রেনটা কিন্তু আগেই গতি কমিয়েছে, লেখক বলেছেন, তার আগেই থেমে গেছে। অবাক বিহ্বল হয়ে বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। সন্ধে ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্পটা বলছিল, ঠিক এই গল্পটাই। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে রাস্তায় এসেছিলেন, তৃষ্ণা পেলে গুরু নানক কেমন করে বলি কান্দারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্দারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে তখন পাথর দিয়ে কিভাবে আক্রমণ করেন, কিভাবে মাটি ফুড়ে ঝর্ণা বেরিয়ে এলো, তাতে বলি কান্দারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গুড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে ওই পাথর আটকে দেয়। এসব শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিয়ে বলল, মা, কিন্তু একটা মানুষ কি করে পাথরে এত বড় চাঙড় থামাবে তুমি বলো? আমি বলেছি, আমার বোনও বলেছে। অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না। ট্রেনটাও আমাদের অলৌকিক প্রকাশত্ব থেমে গেছে। আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। অর্থাৎ মা কেঁদেছিলেন শুধু এই মহৎ ব্যক্তিদের জন্য, যারা ক্ষুধার্ত ক্লান্ত দেশকে বাঁচাবার জন্য তারা আন্দোলন করছে। এই দেশপ্রেমিকরাই আমাদের কাছে ভগবান। তাই তোমরা এই অলৌকিকত্ব কয়েকটা বিষয় সমাধান করে দিচ্ছি তোমাদের কাছে। প্রথম বিষয় হচ্ছে, পাহাড় থেকে যখন জল কুয়োর বুঝতে হচ্ছে, পাহাড়ের উপরে একটা জলের সোর্স আছে, নিচে হয়তো পাথর দিয়ে আটকে রাখা হয়। যখন এই পাথরটা খুলে ওই কুয়োর জলটা শেষ হয়ে যায়, আর এই পাথরের মধ্যে পাথর তুলতে জল ভর্তি হয়। অলৌকিকত্ব কিছুই নেই। দ্বিতীয়ত, ওই উপর থেকে যখন পাথরটা ছুটে আসছে, তার নিচটা শেষ, আর যাবার জায়গা নেই, হয়তো এমনি থেমে গেছে, আর গুরু নানক হাত বলে চালিয়ে দেওয়া হয়েছে। অথবা কিন্তু হতে পারে কোনো শিল্পী সুন্দর করে একটা হাত এঁকে দিয়েছে। তাহলে এটা এই ঘটনা অলৌকিক কিছুই নয়। আবার তো দূর থেকে আসা ট্রেনটা যখন আসছে, শুয়ে যখন আছে দুরন্ত গতিতে, যাতে ভয়ে ছুটে পালিয়ে যায় তার জন্য ট্রেন হুইসেল দিয়েছে, কিন্তু বলেছে ট্রেনটা আগেই গতি থামিয়েছে। চোখ বন্ধ করে ভাবলাম আমাদের কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু ট্রেনটা আসলে যায়নি, থেমে গেছে। এইগুলোই হচ্ছে অলৌকিক সম্পদের বৈজ্ঞানিক প্রকাশ। তোমাদের বিষয়টা বলে দিলাম। আর এই গল্পটা তোমরা ভালো করে পড়বে। একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে যে বিষয়টি আছে, দেখো এই যে গল্পটি তোমাদের কাছে দেখতেই পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন যদি বই তোমাদের থাকে অবশ্যই তোমরা পড়বে, আর যদি এই মুহূর্তে বই না থাকে স্ক্রিনশটটি পড়তে পারো। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপর কী হলো, মা কৌতূহলী হয়ে পড়ি, এটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে। তারপরে দ্বিতীয় পাতে দেখো তোমাদের কাছে যদি প্রয়োজন হয় তোমাদের লাইন বাই লাইন পড়ি, তোমাদের দ্বিতীয় টপিকে আসবো আমি প্রশ্ন নিয়ে। এখন তোমাদের বলছি যে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো, আর লাইন তুলে প্রশ্নগুলো তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। যে এইখান থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি দরবেশে অনুচর, এই ঘটনাগুলো কিন্তু আমার কাছে আসে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছে, পাথর দিয়ে, এটা কিন্তু প্রশ্ন আসে তোমাদের কাছে। তারপরে তোমাদের এই শাখা, এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পাঞ্জাব শাখা হয়েছে, ঘন ঘন শাখা কি, ঠিক আছে? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন আসে,
একদিন তোমাদের আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। গল্পের ভাষান্তর কে করেছেন দেখো অনিন্দ সুন্দর, এটা তোমাদের কাছে প্রশ্ন। গল্পের লেখককে তোমার মুখস্থ করবে কর্তা সিং দুগ্গাল, কোথাকার লেখক মুখস্থ করবে। গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছেন দেখো হাসান আবদার জঙ্গলে, পরিবেশটি মুখস্থ করবে শুনশান। তারপরে আমি কৌতূহলী আমি কে, লেখক নিজে। লেখক গুরু কী অবস্থায় যাচ্ছেন আত্মমগ্ন হয়ে, তার শিষ্যের নাম কি মর্দানা, মর্দানার নামটা মুখস্থ করবে তোমাদের কাছে। এটা খুব ছোটো প্রশ্ন, গুরুত্বপূর্ণ। আমি এখন ছোটো প্রশ্নগুলো বলছি তোমাদের কাছে। দেখো মর্দানা ছুটে গেল কোথায়, মর্দানা কবার গিয়েছিল, 3বার। পীর নানককে, এটাও এখানে পীর নানক হচ্ছে গুরু নানক তার নাম। দরবেশ কাদের ধর্ম, এখানে মুসলিমদের কথা বলা হয়েছে। জয় নিরঙ্কার কার ধ্বনি, গুরু নানকের। তারপর দেখো এখানে হাত দিয়ে পাথর দিয়ে কে থামিয়ে দিয়েছিল, গুরু নানক। এটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে। মাস্টারমশাই কী পড়াতেন, এই অলৌকিক কথা কে কে প্রতিবাদ করেছেন, লেখক নিজে। এবং গল্পটা কোথায় কোথায় পড়েছেন, একবার গুরুদ্বারে, আরেকবার দেখো বলছে স্কুলে। এই দুটো বিষয় মনে রাখবে তোমাদের কাছে ইম্পর্টেন্ট। পাঞ্জা সাহেব কোথায়, শাখা কোথায় হতো না পাঞ্জা সাহেবের, ছোটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে কারা নিরস্ত্র গুলি করেছে, ফিরিঙ্গিরা, এই শব্দটা মনে রাখবে, অবজেক্টিভ প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি লাইন বাই দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের টেক্সট আরেকবার আমি পড়িয়ে দেবো। কী কী খাবার দিয়েছিল তোমরা, এটা পড় ভালো করে টেক্সট বইয়ের দেখো। রুটি, পায়েস, লুচি, ডাল, এগুলো ডাই মানে শুকনো খাবার, এটা তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাই বেস্ট অফ লাক, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এবং সকলে এগিয়ে যেও। ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাসটি এখানে শেষ করলাম। ঠিক আছে, এবং তোমাদের এই নিয়ে প্রশ্নোত্তর পরবর্তী পর্বে আসছে। তোমরা ভালো করে টেস্ট পড়ে থাকো। বেস্ট অফ লাক, 2025-এ তোমাদের সকলের সফলতা কামনা করছি।